যে রাজেশ, নওশাদ সিদ্দিকীকে আমরা ইদানিং যেভাবে রাজ্য সরকারের প্রতি আক্রমণ শানাতে দেখছি বারবার করে, তিনি কি চাইছেন? দেখো, নওশাদ সিদ্দিকী কিন্তু ইদানিং গত সপ্তাহে তিনি গ্রেপ্তার হয়েছিলেন ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বলেছিলেন যে কলকাতা পুলিশ কেন তাকে আটকাচ্ছে, কারণ তিনি কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছেন। তিনি একাদিকে যেরকমভাবে রাজ্য সরকারকে তিনি অনবরত আক্রমণ করে এসছেন। অতীতে আমরা দেখেছি তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চেয়েছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছিলেন, যদি তিনি হননি, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অনবরত তিনি আক্রমণ করে গিয়েছেন নওশাদ সিদ্দিকী। গত সপ্তাহ লাস্ট তিনি যতবার তিনি সংবাদ সময় প্রতিক্রিয়া দিয়েছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে তার আন্দোলন চলছে বা তার লড়াই যে তৃণমূলের সঙ্গে, তিনি কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন, এই বিষয়ে তিনি স্পষ্ট করেছেন। এখন ভাঙড়, যেটা ভাঙড় একমাত্র সিট এই মুহূর্তে আইএসএফের হাতে, এবং নওশাদ সিদ্দিকী সেই আইএসএফ দলটার একমাত্র বিধায়ক, বিধানসভার একমাত্র সদস্য আইএসএফ দল থেকে। ফলে ভাঙড় যে তাকে ধরে রাখতে হবে, না হলে তার অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। তার কারণ একমাত্র সিট, সেটাও যদি হাতছাড়া হয়, সেটা কিন্তু আইএসএফের জন্য যথেষ্ট অস্বস্তিকর হবে, এবং সেটা ধরে রাখার জন্য কিন্তু যথেষ্ট মরিয়ে, যেমনটা কৌশিকদা বললো, নওশাদ সিদ্দিকী। এখন ভাঙড়ের উপর কিন্তু নজর রয়েছে তৃণমূলেরও। তার কারণ তৃণমূলের সেখানকার আরাবুল ইসলাম, তাকে এখন ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে দলের তরফে। তিনি পুলিশ কেসে জড়িয়েছেন, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, তারপরে তার গাড়িতে রেডও হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু দল তাকে কোনোভাবে সামনে আনছে না, এবং শওকত মোল্লা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙড়ের। ফলে ভাঙড়ের এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, যেহেতু শওকত মোল্লা, তার কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই সিটটা আইএসএফের থেকে উদ্ধার করে দলনেত্রীর হাতে উপহার দেওয়া বা তুলে দেওয়া। সেটা কিন্তু তৃণমূলের জন্য একটা সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। এবং আমরা দেখেছি আইএসএফ বা তৃণমূলের যে লড়াইটা এখনও চলছে। কিছুদিন আগে যে একটা হত্যাকাণ্ড ঘটে গেছিলো, সেখানেও নওশাদ সিদ্দিকী বা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, যদিও পুলিশ যাদেরকে গ্রেপ্তার করে তারা প্রত্যেকে কিন্তু তৃণমূল কর্মী বেরিয়েছিল। ফলে নওশাদ সিদ্দিকী বারবার বলেছে তাকে হারানোর জন্য এগুলো শওকত মোল্লার চক্রান্ত, তাকে হারানোর জন্য। যদিও শওকত মোল্লার দাবি সবসময় যে সন্ত্রাস করছে আইএসএফ, অর্থাৎ আইএসএফ ভার্সেস তৃণমূল যে লড়াই চলছে, কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু একেবারে মরিয়া। সেখান থেকে যাদেরই লড়াই থাকুক, শওকত মোল্লা যতই তৃণমূলের মাথার উপরে থাকুক ভাঙড়ের দায়িত্বে, কিন্তু সেই সিটটা বের করে এনে বিধানসভায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিন্তু মরিয়া নওশাদ সিদ্দিকী। একদমই। আমি এই জায়গাটায় একটু আসতে চাইবো যে তাহলে একজন পীরজাদা, নওশাদ সিদ্দিকীর তো আরেকটা পরিচয় রয়েছে, হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা তিনিও, তাহলেও কি সেই জায়গাতেও কি তার সংখ্যালঘু ভোট ব্যাংকটা সুরক্ষিত নয়? কেন তিনি বামেদের হাতটা আবার ধরতে চাইছেন? কারণ দেখো, এই মুহূর্তে আইএসএফ পশ্চিমবঙ্গে এমন কোনো একটা উচ্চ পর্যায়ে পৌঁছে যায়নি যে তারাই সরকার গঠন করবে বা সেরকম কিছু একটা হবে। সেই কারণে নওশাদ সিদ্দিকী বারবার চাইছে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থন। এবং তুমি এটা জানো খুব ভালোভাবে যে যদি ভাঙড় শুধু নয়, যেটা আমি জানতে পারছি, বসিরহাট পশ্চিম, উত্তর 24 পরগনার বসিরহাট পশ্চিম, হারোয়া এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট অত্যন্ত বেশি, এবং আইএসএফেরও সেখানে জনসমর্থন রয়েছে ফুরফুরা শরীফ বাদ দিয়ে। সেই কারণে ভাঙড়ে বেশ কিছু মানুষ কিন্তু সেই সময় ফুরফুরা শরীফ যেমন আমরা জানি যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট বেশ কিছুটা নিয়ন্ত্রিত হয় মতুয়া সম্প্রদায়, ঠাকুরনগরের মতুয়া বাড়ি থেকে বড়মা বীণাপানি দেবী যে কদিন বেঁচেছিলেন, সব রাজনৈতিক নেতারা সেখানে যেতেন, বামফ্রন্টের গৌতম দেব থেকে শুরু করে বিমান বোস সকলেই গেছেন। অন্যদিকে এই ফুরফুরা শরীফে যায় কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে, যাতে সেই ভোটগুলো সংশ্লিষ্ট রাজনৈতিক দল পায়, সেই দলের নেতা বা দলনেত্রী। ঠিক সেভাবেই কিন্তু ভাঙড়টাকে ধরে রাখতে মরিয়া এই কারণেই, কারণ ইতিমধ্যে তুমি জানো ভাঙড়ে বেশ কিছু পালাবদল হয়েছে, আইএসএফ এর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী তো বলেছেন যে এবারের বিধানসভাতে তিনি 100টা আসনে প্রার্থী দিতে চান, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে তার মুখোমুখি এসে ভাঙড়ে লড়াই করার জন্য। দেখো, এখানে একটা জিনিস বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক, এতটাই ভালো সম্পর্ক, দুজনের সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করেন। এবং শুধু তাই নয়, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেছেন। শুধু তাই নয়, বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক যখন হয়, সব দল যখন বয়কট করে, বিজেপি যখন বয়কট করে, তখনও কিন্তু নওশাদ সিদ্দিকী একা তার দলের প্রতিনিধি হিসেবে স্পিকার বিমান ব্যানার্জির ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বৈঠক করেছেন, এবং সেটা নিয়ে বহু আলোচনা, বহু চর্চা হয়েছে। এক্ষেত্রেও ঠিক তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কি চাইবেন না? অবশ্যই চাইবেন, কারণ এ রাজ্যের বিরোধী দল তারাও চাইবে যে
শাসক দলের কিছু ভোট এসে বিরোধী দলে পড়ুক, আইএসএফও চাইবে তৃণমূলের ভোট এসে আইএসএফে পড়ুক, এবং সেগুলো যাতে বড় করে দেখানো যায়, সেগুলো যাতে আরো বড় করে মানুষের সামনে আনা যায়, সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৌসাদ সিদ্দিকীর যে সুসম্পর্ক, সেটাকে কিন্তু নৌসাদ চাইবেন তার ভোটের সময় কাজে লাগাতে। এবং সেখান থেকে আমি এই জায়গাটায় আসবো যে নওশাদ সিদ্দিকী আসলে কি চাইছেন। আমি রাজেশের কাছ থেকে একটু জানতে চাইবো যে রাজেশ, এই মুহূর্তে আমরা জানি যে বিধানসভা ভোট হতে কয়েকটা মাস বাকি, এবছরটা শেষ হলে সামনের বছরের গোড়াতেই রয়েছে বিধানসভা ভোট। যদি এই মুহূর্তে ভোট হয়, যদি বামেরা শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকীকে দলে না নেয় আগের বারের মতো, তাহলে নওশাদ সিদ্দিকী কি একা জিততে পারবেন ভাঙড়ে? সেই ক্ষমতা কি আইএসএফ এর আছে? দেখো, সেটা তো সময় বলবে, তার কারণ ভোটের পর যে ভোট বাক্সে তার জন্য কতটা ভোট পড়ছে সেই তার উপরেই নির্ভর করবে, ফলে সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আইএসএফের যে ভাঙড়ে যে হোল্ড রয়েছে, যে প্রভাব রয়েছে, নওশাদ সিদ্দিকী কিন্তু যথেষ্ট তিনি কনফিডেন্ট যে সেখানে ভাঙড় আসন তিনি ধরে রাখবেন, ভাঙড়ে তিনি জিতবেন, এবং তৃণমূলের শাসনে থেকেও আইএসএফ ভাঙড় ধরে রাখতে মরিয়া। ফলে দেখো, নওশাদ সিদ্দিকী এর আগে আমরা অতীতে দেখেছি 21 সালে, যেমনটা তুমি বললে, 21 সালে তিনি বাম কংগ্রেসের সঙ্গে তিনি নির্বাচনে লড়েছিলেন, এবং মোহাম্মদ সেলিম তিনি বিশেষভাবে পছন্দ করতেন নওশাদ সিদ্দিকীকে। মোহাম্মদ সেলিম বারংবার তিনি হাত ধরে নওশাদ সিদ্দিকীকে মঞ্চে তুলেছেন, একাধিকবার সেই ছবি ভাইরাল হয়েছে। তার জন্য মোহাম্মদ সেলিমকে বারবার আক্রমণের মুখেও পড়তে হচ্ছে, দলের মধ্যে বা বাইরে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড হয়েছিল, তাকে বারংবার আক্রমণের শিকার হতে হয়েছে যে এই নওশাদ সিদ্দিকী যাকে বাম কংগ্রেস তাকে সাপোর্ট করছে, বা যেই মোহাম্মদ সেলিম যিনি তাকে তুলছেন, সেই নওশাদ সিদ্দিকীর দলের নাম যদি সেকুলার থাকলেও তারা কিন্তু সেকুলার নয় বলে আক্রমণ করা হয়েছে বারংবার। এবং তারপরেও কিন্তু সেই নির্বাচনে তিনি লড়েছেন এবং আইএসএফ জিতেছে, ভাঙড় সিট তারা জিতে এনেছে, বিধানসভার সদস্য হয়েছে। এবং আজকে সেই 5 বছর পর আর একটা নির্বাচন আসন্ন, ভাঙড়ের সিট ধরে রাখতে কিন্তু মরিয়া। ফলে সেই নওশাদ সিদ্দিকী ধরে রাখতে পারবেন নাকি সেখানে শওকত মোল্লাদের জয় হবে, সেটা কিন্তু সময় বলবে। একদমই। এবং কৌশিক, এখান থেকে প্রশ্নটা ভীষণভাবে উঠে আসছে। তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো, আবার অন্যদিকে তিনি বিমান বসুকেও চিঠি লিখছেন, তাহলে কি কোথাও দু নৌকোয় পা দিয়ে একটা ব্যালেন্সের খেলা খেলতে চাইছেন নওশাদ সিদ্দিকী? না, দেখো, এটা দু নৌকোয় পা বলবো না এই কারণেই, কারণ এদের পুত্র সম, বিমান বসুর পুত্র সম নওশাদ সিদ্দিকী, এবং তার দলের একমাত্র প্রতিনিধি তিনি সব জায়গায় মুভ করছেন, সব জায়গায় যাচ্ছেন, কোর্টে যে মামলাগুলো হচ্ছে সেখানেও যাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকীদের পারিবারিক সম্পর্ক। তহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তখন অনেক ছোট ছিল, যখন মাজার শরীফ সেখানে যখন চাদর চড়ানো হতো, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, এবং আব্বাস সিদ্দিকী এবং তহা সিদ্দিকী থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং দেখো, ওই বাড়ির সঙ্গে এতটাই সুসম্পর্ক মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নওশাদের কিন্তু অনেক প্রতিরোধ আন্দোলনে প্রতিবাদ করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে কিন্তু খুব কটু মন্তব্য একদমই। আমি এই জায়গাটাতে এবার একটু আসতে চাইবো, কৌশিক এবং রাজেশ আমাদের সঙ্গে থাকো, যে তাহলে কি এবার কোনো সমঝোতার পথে পা বাড়াতে পারেন নওশাদ সিদ্দিকী? কারণ বারবার করে যে বিষয়টা উঠে আসছে যে 2021-এর ভাঙড় আর 2025-এর ভাঙড়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক, তাহলে কি কোনো সমঝোতায় যেতে পারেন নওশাদ সিদ্দিকী? তার আসল টার্গেটটা কি, উদ্দেশ্যটা কি?